Okay. So this is lecture 7, microeconomics. So last class we have been studying chapter 5, which is market and demand. So এই chapter we have in the first objective আমাদের যে overview ছিল chapter, firstly we learned about what is market, perfectly competitive market and monopoly market, এগুলো নিয়ে আমরা দেখেছিলাম, and why did we study market? Because to understand demand and supply concept. এই assumptions গুলা, যে থিওরি গুলা মাইক্রোইকোনমিক্সে আছে ফর ডিমান্ড এন্ড সাপ্লাই, এগুলা ইজ বেসড অন মোস্টলি যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের মার্কেটটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এবং এইখানে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যেই আমাদের থিওরিগুলো আছে এগুলো কিভাবে কাজ করে। দ্যাটস ওয়াই উই স্টাডিড কম্পিটিটিভ মার্কেট কাকে বলে বা মার্কেট কাকে বলে। আচ্ছা, সো ডিমান্ডে যখন গিয়েছিলাম আমরা ডিমান্ডে বলেছি যে আমার শুধু ওয়ান্টস এন্ড নিডস মানেই ডিমান্ড না। ইন ইকোনমিক্স ডিমান্ড ইজ সামথিং এলস, রাইট? ডিমান্ড হচ্ছে কি, ইউ হ্যাভ টু হ্যাভ বোথ দ্য উইলিংনেস, ইচ্ছা থাকতে হবে, এবং অ্যাবিলিটি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মানি। ঠিক আছে, দুইটাই থাকতে হবে টু কনজিউম অর পারচেজ, এবং দ্যাট উইল বি অ্যাট এ গিভেন প্রাইস, মার্কেটে যে প্রাইসটা আছে সেইটা, এবং at a given period of time. So demand is basically the quantity at which the consumer has both the willingness and the ability to consume or purchase at a given price during a given period of time. আচ্ছা, সো এই কয়েকটা জিনিস থাকতে হবে, পয়েন্টগুলো আপনারা যখন ডেফিনেশন লিখবেন থাকতে হবে। রিমেম্বার হোয়াট আই এম টেলিং ইউ ইন ক্লাস, বিকজ আমি পরের ক্লাস থেকে আপনাদের ক্লাস টেস্ট নেওয়া শুরু করব। ঠিক আছে, সো আমি এখানে যেমন কোনো কুইজেস এখন রাখি নাই, নেক্সট ক্লাসে চ্যাপ্টার শেষ করব and there will be quizzes. You have to practice, otherwise microeconomics you will be in grave danger in exam, trust me. Okay, so এখানে একটা এক্সাম্পল আমরা এরকম দেখিয়েছিলাম যে একজনের একটা ইচ্ছা আছে সাইকেল কেনার, ইচ্ছা থাকলেই তো হবে না, তারপরে সেখানে তার কাছে যখন টাকাটা আসে, that desire becomes a one because you are able to pay for that now, but when you buy it, যখন আপনি দোকানে যাচ্ছেন ক্যাশ পে করতেছেন and you're ready to pay, when you're ready to pay for that cycle, then it becomes a demand. ঠিক আছে? Okay, so we also studied individual demand and market demand or aggregated demand. Individual demand হচ্ছে একজন মানুষের যে ডিমান্ডটা সেটা, আর মার্কেট ডিমান্ডটা হচ্ছে it is an aggregation of all the individual demand. Aggregation মানে কি, সমষ্টি করা, সব ইন্ডিভিজুয়ালদের সমষ্টি করা, যোগ করা, যেটা that is called aggregation. Aggregation, it's just a simple English, meaning same. ঠিক আছে, কোনো কিছুকে aggregate করা। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল আমাদের ডিমান্ডে, দ্যাট ওয়াজ দ্য ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড আমাদেরকে কি বলেছিল? ডু ইউ রিমেম্বার? এক্স্যাক্টলি, সো দ্য ল অফ ডিমান্ড ওয়াজ টেলিং আস when price increases, quantity demand decreases. ঠিক আছে, কোয়ান্টিটি ডিমান্ডেড ডিক্রিজ হয়। কোয়ান্টিটি ডিমান্ডেড কি, যে কোয়ান্টিটি ডিমান্ড কি, সেম জিনিস ডিমান্ডের মতোই, যে কোয়ান্টিটিটা আপনি willing and able to pay, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। ওকে, আচ্ছা, সো কোয়ান্টিটি ডিমান্ড ফল করে when your price increases, অলরাইট। তারপরে আমরা এখানে আরো কি দেখেছিলাম, যে why does this happen, আমরা ডিমান্ড কার্ভটা কিরকম হয় এবং কেন আমাদের ডিমান্ড কার্ভটা এরকম ডাউনওয়ার্ড স্লোপিং, বা কেন প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে। এটার তিনটা রিজন ছিল। ঠিক আছে, তিনটা রিজন ছিল কি, একটা ছিল ইনকাম ইফেক্ট, একটা ছিল সাবস্টিটিউট ইফেক্ট, আরেকটা ছিল ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ইনকাম ইফেক্টটা কি ছিল? ইনকাম ইফেক্ট হচ্ছে যে যখন কোনো কিছুর প্রাইস বাড়ে, আপনার তখন প্রাইস যখন ধরেন কোনো কিছুর প্রাইস কমে গেল, তখন আপনার কি রিয়েল ইনকাম যদি আমি ধরি, আপনার ইনকাম কনস্ট্যান্ট আছে, আপনি যে বেতন পাইতেন সেটাই আছে, হ্যাঁ। সো
যখন আপনার প্রোডাক্টের আপনার প্রোডাক্টের যখন প্রাইসটা কমে যাচ্ছে তখন আপনার ইনকাম তো ঠিক আছে, বাট প্রাইস কমে যাওয়ার কারণে আপনার রিয়েল ইনকাম বেড়ে গেল, কারণ আপনি তখন বেশি বেশি কিনতে পারতেছেন, রাইট? সো দিস ইজ দ্য ইনকাম এফেক্ট, ঠিক আছে? এখন ইউ আর এবল টু বাই মোর because price lower হয়ে গেছে. That was one of the reason why the demand curve is downward slope, or এটা হচ্ছে আমাদের demand curve. This is price and this is quantity. I'm just reviewing last ক্লাসের যেটা demand পড়িয়েছিলাম since there has been a big break. So ইনকাম ইফেক্টের বুঝলাম। সাবস্টিটিউট ইফেক্টে কি ছিল? সাবস্টিটিউট মানে কি? একটার পরিবর্তে আমরা যেটা ইউজ করতে পারি, অল্টারনেটিভ অফ ওয়ান অফ প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে মাই সাবস্টিটিউট প্রোডাক্ট। ওকে, সো আমার যদি কোনো চেঞ্জ হয় প্রাইসে, তাহলে ধরেন আমার চায়ের দাম যদি বেড়ে যায়, চায়ের অল্টারনেটিভ কি? কফি। সো কফি ইজ দ্য অল্টারনেটিভ অর সাবস্টিটিউট গুড অফ টি। So tea এর price যদি বেড়ে যায় তখন what I will try to do, I will try to move on to a cheaper substitute which is coffee, right? So that is another reason why when price increases quantity demand decreases. আচ্ছা, আরেকটা ছিল if reason কি? Law of diminishing marginal utility. What does it say? যে আমি আপনাদেরকে একবার বলেছিলাম কি example that আপনারা সকালে আপনারা নাস্তা খেয়ে আসেন নাই, আপনাকে আমি দিলাম একটা ব্রেড, খেলেন, ইউ ফেল্ট গুড। ইউটিলিটি মানে ইন ইকোনমিক্স ইউটিলিটি মিনস ইয়োর স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? সো আপনি যখন একটা খেলেন, you are very hungry, I gave you a bread and you felt good, the satisfaction level is high. সো আমি আপনাকে আরেকটা দিলাম, খাইলেন, আগের থেকে একটু কমবে স্যাটিসফ্যাকশন। ফার্স্ট এরটা স্যাটিসফ্যাকশন, সেকেন্ডটা সেম হবে না। এরকম করে আমি আপনাকে 10টা দিলাম, একটা ওয়ান বাই ওয়ান একটার পর একটা আমি আপনাকে দিয়েই যাচ্ছি, আলটিমেটলি একসময় আপনার ওটা ভালো লাগবে না, ওটা থেকে আপনি সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাবেন না। দিস ইজ অ্যানাদার রিজন which is called the law of diminishing marginal utility. মানে পার মার্জিনাল মানে কি ইন ইকোনমিক্স? এক্সট্রা একটা জিনিস করতে গিয়ে আমরা যে আগের চ্যাপ্টারে পড়েছিলাম মার্জিনাল বেনিফিট, মার্জিনাল কস্ট এন্ড বেনিফিট পড়েছিলাম, মনে নাই আপনাদের আগের চ্যাপ্টারে? যে কোনো কিছু ধরেন আপনার একটা ফ্যাক্টরি আছে, সেখানে আপনি 100টা শু বানাতে পারেন, এখন আপনি ডিসাইড করলেন আপনি 101টা জুতা বানাবেন। সো এই একটা এক্সট্রা জুতা বানাতে আপনার কিছু কস্ট আছে, এবং কেন বানাচ্ছেন এটার পিছনে অবশ্যই সেল করে আপনি কিছু প্রফিট পাবেন, বেনিফিট পাবেন, রাইট? সো এই এক্সট্রা একটা করতে যে বেনিফিটটা পাচ্ছেন দ্যাট ইজ কল্ড মার্জিনাল বেনিফিট। এক্সট্রা ওয়ান একটা কিছু করতে যেটা হয় সেটা হচ্ছে মার্জিনাল। সো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল এক্সট্রা একটা রুটি আপনি খাচ্ছেন, ওইটাতে আপনার স্যাটিসফ্যাকশনটা কিরকম আসতেছে, which is they are saying it is diminishing মানে কমে যাওয়া। So you get the point in the name of the theory, law of diminishing marginal utility. আপনি যতই খাইতে থাকবেন একটা সময় ওটা আর ভালো লাগবে না, ঠিক আছে? আস্তে আস্তে প্রত্যেকটা একটা করে খাবেন, ওই এক্সট্রা একটাতে আপনার ইউটিলিটি কমবে, আরো একটা এক্সট্রা একটা খাবেন, ইউটিলিটি কমে যাবে। So these are the reasons why this is happening when price increases quantity demand decreases. আচ্ছা, আমি জাস্ট গো থ্রু করছি আপনাদের লাস্ট ক্লাসে, আমি এগুলা অনেক আগেই পড়িয়েছি, we are just going through it. আমরা ইন্ডিভিজুয়াল ডিমান্ড এন্ড মার্কেট ডিমান্ডের কার্ভ কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখেছি লাস্ট ক্লাসে, রাইট? You remember that, right? It was not difficult. আমরা এখানে প্রাইসেস গুলা দিয়ে দিয়েছিলাম, at a given price quantity demanded গুলা কি কি ছিল। At a given price of 10 টাকা the quantity demanded was 5 units. হ্যাঁ, এরকম করে আমরা এই গ্রাফটা এঁকেছিলাম। You remember that, right? In y-axis we gave the prices, x-axis এ demand, এবং এগুলাকে আমরা আগে বসাইছি
প্লটিং করে প্রাইসগুলা কি কি ছিল 6 7 8 9 10 11 এরকম করে 5 10 এরকম করে আগে বসাইছি দেন উই স্টার্টেড প্লটিং এন্ড এরকম করে আমরা ডিমান্ড কার্ভটা পেয়েছি ডু ইউ রিমেম্বার No, you don't know how to draw a demand curve? I missed that course. You missed the class. Okay. I've been telling you all that demand and supply na bujhle kintu you can't understand any of the chapters in the future economics. So this is very easy. একটা দেখাই দিচ্ছি এখানে ছিল যে this is the y axis this is the x axis এটা তো বুঝেন গ্রাফ কিভাবে আঁকে রাইট 0 পয়েন্ট সো এখানে আমার কি কি ছিল 6 7 8 9 10 আমি এখানে বসায় দেই 6 7 8 9 10 11 আছে 9 সো এখানে ডাবল দাগ দিয়েছি মানে হচ্ছে কি এটার মানে কি আরো এখানে কিছু ছিল বাট ওগুলাকে আমরা দেখাই নাই সো দ্যাটস ওয়াই এগুলো আপনারা ম্যাথসে করে আসছেন স্কুলে ঠিক আছে আর 5 10 15 20 25 5 10 15 20 25 এখানেও একটা দাগ দিয়েছি সো যখন মাই প্রাইস ইজ 10 টাকা দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ 5 সো প্রাইস 10 কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ 5 এখানে একটা পয়েন্ট পাইলাম when price is 9 it is 10 এখানে একটা পাইলাম when 8 it is 15 এটা একটা when it is 7 এখানে 10 20 and এখানে আসে এটা তারপরে এই পয়েন্টগুলোকে অ্যাড করে আমি এরকম একটা লাইন টানবো this is called the DD curve or the demand curve and it is always downward sloping why because of law of demand price যখন কমলো quantity demanded বাড়লো it's the same either price কমলে vice versa price বাড়লে quantity demand করবে and vice versa that is price কমলে quantity demand বাড়বে ঠিক আছে আচ্ছা এই মার্কেট ডিমান্ড ইজ জাস্ট বেসিক্যালি কি শিখেছিলাম এটা তো একজন ব্যক্তির দেয়া ছিল লেটস সে দিস ইজ ফর ইন্ডিভিজুয়াল পি দিস ওয়াজ ইন্ডিভিজুয়াল পি ঠিক আছে এরকম আরেকজন ব্যক্তি আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম দ্যাট ইজ কিউ তো তার সিমিলার প্রাইসে এট এ গিভেন প্রাইস সেম আছে তার কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ ডিফারেন্ট হতেই পারে সবাই তো এক না রাইট market demand is what the aggregation of all the individual demand তো at a given price change হচ্ছে না similar say at a given price এই দুইটাকে প্লাস করে আমরা যেটা আসতেছে সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড এখানে দেখেন সব লেখাই আছে তো আমি যখন এটার প্লটিংটা করতেছি given price is there same but এইগুলা যখন বসাচ্ছি আমরা এই ইনফরমেশন গুলা দিয়ে বসাচ্ছি ঠিক আছে সো ইট ইজ ক্লিয়ার আচ্ছা এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন কাকে বলে এটা আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে যে আমরা জানি যে এটা তো ইট ইজ দা ল অফ ডিমান্ড এক্সটেনশন হচ্ছে কখন এক্সটেনশন মানে কি বাড়া কন্ট্রাকশন মানে কি কমা সো when quantity demanded is কমে যাচ্ছে is decreasing due to the rise in price then that means it is a contraction দেখেন এখানে কি করেছে a fall in price from P1 to P2 প্রাইস যখন ফল করে তখন ডিমান্ড কি হয় কোয়ান্টিটি ডিমান্ডেড কি হয় ইনক্রিজ করে রাইট দেখেন এক্সটেনশন হয়েছে Q1 থেকে Q2 তে চলে গেছে এক্সটেনশন সি এক্সটেনশন প্রাইস যখন আপনার বেড়ে গেল P1 থেকে P3 হলো তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কি হয় কমে যায় রাইট সো আগে ছিল এখানে এটা কমে প্রাইস কমে যাওয়াতে Q1 থেকে Q3 হয়ে গিয়েছে প্লট করে আমরা এখানে পেলাম সো এটা কি হলো কন্ট্রাকশন হলো সো কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেলে
কমাটা হচ্ছে কি কন্ট্রাকশন, কোয়ান্টিটি ডিমান্ডের যখন বেড়ে যায় বিকজ অফ দ্য চেঞ্জ ইন প্রাইস, দ্যাট ইজ এক্সটেনশন। আচ্ছা, আমরা ডিটারমিনেন্টস অফ ডিমান্ড পড়েছিলাম, যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে যেগুলো আমার ডিমান্ডকে এফেক্ট করে, এবং এই এফেক্টটা আমরা গ্রাফিক্যালি কিভাবে দেখি, আইদার থ্রু মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ অর দেয়ার উইল বি আ শিফট অফ দ্য কার্ভ। মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ হচ্ছে কোনটা, এখানে এখানে বিভিন্ন জায়গায় যদি নড়ে একটা কার্ভের ভিতরে। শিফট অফ কার্ভ কি, যখন এটা শিফট হয়ে কার্ভ এদিকে চলে যাবে অথবা এদিকে চলে আসবে, এটাকে বলে শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। আচ্ছা, এই ফ্যাক্টরস গুলা ডিসাইড করে whether there will be a movement along the curve or whether there will be a shift of the curve. আচ্ছা, so price is the only factor that decides whether there will be a movement along the curve. price এর কারণে শিফটটা কি, ডিমান্ড কার্ভ শিফট হয় না, বাট রাদার পয়েন্ট গুলা একটা ডিমান্ড কার্ভের ভিতরে মুভমেন্ট করতেছে, এদিকে এদিকে যাচ্ছে। আচ্ছা, বাট আদার দ্যান প্রাইস অন্যান্য যে ফ্যাক্টরস আছে ওগুলা মোস্টলি হোয়াট দে ডু ইজ দে ইউজুয়ালি শিফট দ্য কার্ভ। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা বিভিন্ন ধরনের ডিটারমিনেন্ট পড়েছিলাম বা ফ্যাক্টরস পড়েছিলাম যেগুলো আমার ডিমান্ড কার্ভকে এফেক্ট করে থাকে। এটাকে আমরা একটা ফাংশনের থ্রুতে আমরা ডেপিক্ট করেছিলাম সো দ্যাট ইটস ইজিয়ার ফর আস টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সো আমরা একটু দেখি ফাংশনটা। Anyone remember what's the function? ফাংশনটা কারো মনে আছে? আমরা ফাংশনটা দুই ভাবেই দেখেছিলাম, যে আমরা মার্কেট এবং মার্কেট ডিমান্ড এবং ইন্ডিভিজুয়াল ডিমান্ড দুই ধরনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালটা ইজ মোর ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো এটা মুছে ফেললাম কেন, ল অফ ডিমান্ডটা আমি এখানে লিখে রাখি, which is if price increases quantity demand decreases or price decreases quantity demand increases. This is something we all know. আচ্ছা, so function demand functionটা যদি আমরা একটু এখন দেখি, ডিমান্ড ফাংশন বলতেছে কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ দি ফাংশন অফ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দেখতেছি ফার্স্টে। আচ্ছা, দিস ইজ ফর ইন্ডিভিজুয়াল ডিমান্ড। প্রাইস, ইনকাম, রিলেটেড গুডস, তারপর কি টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, আর একটা কি এক্সপেকটেশন অফ কনজিউমার্স। Y denotes income because I means investment in economics. ঠিক আছে? So Y is equal to demand. কি বলে ইনকাম। আচ্ছা, সো বলতেছে আমাদের বিভিন্ন ফ্যাক্টরস আছে, শুধু প্রাইসই আমাদেরকে এফেক্ট করে না, আদার ফ্যাক্টরস আছে যেটা আপনার ডিমান্ডকে এফেক্ট করতে পারে। ওকে, সো ডিমান্ড ফাংশন বলতেছে আদার থিংস বিং ইকুয়াল, যখন আমি উপরে বার দিই মিন্স দ্যাট ইজ কনস্ট্যান্ট, ওটা নড়তেছে না। ঠিক আছে? আদার থিংস বিং নট চেঞ্জিং বিং ইকুয়াল, ইফ প্রাইস ইনক্রিজেস কোয়ান্টিটি ডিমান্ড ডিক্রিজেস, if price decreases quantity demand increases, which is the law of demand. আচ্ছা, সো এখন আমি যদি বলি, এটাকে মুছে ফেললাম, সো আমরা এখন শুধু আদার থিংস বিং ইকুয়াল, ইনকাম অন্য কোনো কিছু চেঞ্জ হয় নাই, শুধু আপনার ইনকামের যদি কোনো চেঞ্জ আসে তখন কোয়ান্টিটি ডিমান্ডে কি ইফেক্ট পড়বে। ঠিক আছে? সো লেটস সি দ্যাট। ওকে, সো ইনকাম যখন চেঞ্জ হয় তখন কি হয়, মানুষের পারচেজিং পাওয়ার বেড়ে যায়। ধরেন আপনার ইনকাম বেড়ে গেল, আপনার বেতন বেড়ে গেল, তখন কি হবে, আপনার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, রাইট? আচ্ছা, সো ইনকাম আর ডিমান্ড তাহলে কি বলতেছে এখানে, দে আর ডিরেক্টলি রিলেটেড টু ইচ আদার। ইন কেস অফ নর্মাল
and superior or inferior goods যেটাই হোক না কেন। সো দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ডিরেক্ট রিলেশনশিপ মানে কি পজিটিভ রিলেশনশিপ, ঠিক আছে, মানে ডিমান্ড বাড়লে বা ইনকাম বাড়লে there is a positive relationship. Okay, so example is suppose the salary of Mr. A নামক একজন ব্যক্তি তার ইনক্রিজ হলো, then he can purchase some luxury items such as television, air conditioner, accessories, etc. আগে যেগুলো কিনতে পারতো না এখন সে সেটা কিনতে পারতেছে, তার মানে কি ইনকাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যখন ইনকামের কথায় আসছি তো এখানে আবার আরেকটা সাব ক্লাসিফিকেশন চলে আসছে, সেটা হচ্ছে আমাদের তো বিভিন্ন ধরনের গুডস আছে, there are some normal goods, there are some inferior goods too. সো নর্মাল গুডস হচ্ছে যেগুলো বেসিক্যালি আমাদের সবসময় ডেইলি বেসিসে আমাদের লাগে, ঠিক আছে, দ্যাট ক্যান বি সোপ, টুথপেস্ট, ক্লোথস এটসেট্রা, দিজ আর হোয়াট উই অলওয়েজ নিড। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে কি হয় দেখেন বলতেছে when income increases the কি QD means quantity demanded of consumer goods increase হয়ে যাচ্ছে, বাট it is to a certain limit, এটা হয়ে থাকে, মানে এমন না যে আমি ডিমান্ড করেই যাচ্ছি একসময় তো আমার একটা লিমিট আছে, ওটার পরে তো আর হবে না। আচ্ছা, সো ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে আবার কি হয়, ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে বেসিক্যালি ইনকাম অ্যাকচুয়ালি এটা একটা পারসেপশন ক্রিয়েট করে, বিকজ এক একজনের ইনকাম লেভেল এক এক রকম, এক একজনের কাছে, আমার কাছে যেটা ইনফেরিয়র গুডস আরেকজনের কাছে সেটা সুপিরিয়র গুডস, রাইট, কারণ আমার থেকে ইনকাম লেভেল যার কম তার কাছে যেই জিনিসটা সুপিরিয়র আমার কাছে দ্যাট ক্যান বি ইনফেরিয়র, ঠিক আছে। তো এখানে ওই জিনিসটাই বলতেছে যে দেখেন ইনফেরিয়র গুডস আর দোজ হুজ ডিমান্ড ডিক্রিজেস when income increases. ফর এক্সাম্পল আমরা একটা কি দিয়েছিলাম যে আপনার আজকে ইনকাম বেড়ে গেল, তার কারণে আপনি এখন পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ না করে ইউ আর ইউজিং ইউর ওন প্রাইভেট কার, okay, or you're using an Uber because you can afford it now. আপনার জন্য এক সময় এটা Uber ইউজ করা was a superior good for you, but now that your income has increased, so আপনি এখন ওটা অ্যাফোর্ড করতে পারছেন, যার কারণে আপনি Uber ইউজ করছেন। তার মানে কি হইলো, ইনফেরিয়র গুডস এরটা একটু ডিফারেন্ট, there is no direct relationship, rather indirect. তাহলে inferior goods are those whose demand decreases when income increases. Normal goods এর ক্ষেত্রে direct relationship, normal goods এ ইনকাম বাড়লে ডিমান্ডও ওই নর্মাল গুডস এর বেড়ে যায়। আচ্ছা, বাট দ্যাট ইজ যেটা আমি আরো এখানে বলে দিলাম যে ইট ইজ আ পারসেপশন, এক একজনের ইনকাম লেভেল আবার এক এক রকম, কারো জন্য ইনফেরিয়র গুডস ইজ কারো জন্য সুপিরিয়র গুডস, ঠিক আছে। আচ্ছা, আরো কি ছিল, সো এটা তো আমরা দেখলাম ইনকাম, রাইট। ওয়াই এর ক্ষেত্রে আমরা কি দেখেছি, ওয়াই এর ক্ষেত্রে আমরা দেখলাম দেয়ার আর টু টাইপস অফ গুডস, একটা হচ্ছে নর্মাল গুডস এর ক্ষেত্রে প্রাইস যদি বাড়ে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাচ্ছে, আর ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন প্রাইস বাড়তেছে তখন কি হচ্ছে, কোয়ান্টিটি ডিমান্ড কমে যাচ্ছে, এন্ড ভাইস ভার্সা, প্রাইস যদি কমে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। সো এখানে ডিরেক্ট, এখানে ইনডিরেক্ট। ওকে, এখন আসেন আমরা আরো পড়েছিলাম, আরো আমাদের বিভিন্ন ফ্যাক্টরস আমরা পড়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য রিলেটেড গুডস। রিলেটেড গুডস এর মধ্যে আমরা কি কি পড়েছিলাম, সো আদার থিংস বিং ইকুয়াল, রিলেটেড গুডস এ কি হবে, অন্য কোনো কিছু চেঞ্জ হয় নাই, ইফ দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য রিলেটেড গুডস তখন কি হবে। সো রিলেটেড গুডস এর ক্ষেত্রে রিলেটেড গুডস কয় ধরনের, একটা হচ্ছে সাবস্টিটিউট গুড, আরেকটা পড়েছিলাম কমপ্লিমেন্টারি গুড। Okay, so let's come to the first one, which is the complementary goods. Complementary goods are what? Exactly.
সো একটা কমপ্লিমেন্টারি গুডস এর আমরা উদাহরণ এখানে পড়েছিলাম কি, লাইক কার অ্যান্ড পেট্রোল। পেট্রোল ছাড়া আপনার গাড়ি চলবে না, একটার সাথে আরেকটা কমপ্লিমেন্টারি, এদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি গুডস। আচ্ছা, সো কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে কি বলতেছে, দের ইজ আ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস। আচ্ছা, কেন দেখেন এখানে একটা এক্সাম্পল দেয়া হয়েছে যে অ্যাজ দ্য প্রাইস অফ পেট্রোল স্টার্টস ইনক্রিজিং, আমাদের রিসেন্টলি যেটা হয়েছিল আমরা উদাহরণ দিয়েছিলাম ক্লাসে, প্রাইস যখন বেড়ে গেল পেট্রোলের, মানুষজনের কারের প্রতি ডিমান্ডটা কমে যাচ্ছে। কেন? বিকজ আমার খরচ বেঁচে হয়ে যাচ্ছে। তখন অনেকেই যারা গাড়ি কিনছে অনেকেই হাই হাই করছে যে কেন কিনলাম এখন গাড়ি, বিকজ পেট্রোলের প্রাইস ইজ সো হাই। সো তার মানে কমপ্লিমেন্টারি আমার যে গুডটা আছে ওটার প্রাইস যদি বেড়ে যায়, পেট্রোলের দাম যদি বেড়ে যায়, গাড়ির ডিমান্ড কমে যাবে। সো দ্যার ইজ আ নেগেটিভ রিলেশনশিপ। তাহলে সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে যখন প্রাইস বেড়ে যায়, সরি কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে ধরেন প্রাইস যখন আমার পেট্রোলের বেড়ে গেল, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ কার কি হবে, কমে যাবে। আচ্ছা, আরেকটা কি পড়েছিলাম আমরা, সাবস্টিটিউট গুড, রাইট? ওকে, সাবস্টিটিউট গুড এর ক্ষেত্রে কি ছিল, আমরা যে টি অ্যান্ড কফি, কোক অ্যান্ড লেমন সোডা, কোক অ্যান্ড পেপসি ইউ ক্যান সে, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আবার উল্টা, এটাকে কি বলতেছে, এটার মধ্যে পজিটিভ আর ডিরেক্ট রিলেশনশিপ কি ছিল, যে আমরা যেটা আগেও পড়লাম যে যখন আমার টি অ্যান্ড কফি ধরে, টি এর প্রাইস বেড়ে গেল, তখন আমার সাবস্টিটিউট গুডের কি হবে, টি এর প্রাইস বেড়ে গেল, কি বলতেছে, if the price of tea increases it will result in more quantity demanded for coffee। তাহলে কোয়ান্টিটি ডিমান্ড অফ কফি, সাবস্টিটিউট গুড কি হবে, বেড়ে যাবে। সো there is a positive relationship। ওকে, আমরা এরপরে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স নিয়ে আলোচনা করেছিলাম। টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের মধ্যে বেসিক্যালি ছিল যে আমাদের আমাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস আর ইনফ্লুয়েন্সড বাই হোয়াট, দ্য ট্রেন্ড, দ্য লাইফস্টাইল, আমাদের আশেপাশে এখন কি ফ্যাশন চলতেছে, আওয়ার রিলিজিয়ন, আওয়ার এজ, আওয়ার জেন্ডার, এভরিথিং ডিসাইডস আওয়ার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস। আমার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স কি হবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং এটসেট্রা। সো বলতেছে এনি চেঞ্জ ইন দিস ফ্যাক্টরস results in a change in our taste and preferences। আমার এজ যত চেঞ্জ হয়, আমার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস তত চেঞ্জ হইতে থাকে। ওকে, সো কনজিউমার্স সুইচ ওভার টু নিউ প্রোডাক্টস ইন প্লেস অফ ওল্ড ওয়ান্স ফর দেয়ার কনজাম্পশন। যখন এরকম চেঞ্জ হয় তখন আমাদের প্রোডাক্টের কনজাম্পশনও চেঞ্জ হয়। আচ্ছা, সো এখানে বলতেছে যে যেমন ধরেন আবার এরিয়ার কথাও বলতেছে। আচ্ছা, এখন ধরেন ফ্যাশন চেঞ্জ, আমি যদি এখন আপনাদেরকে পুরাতন স্টাইলের কাপড় দেই, আপনাদেরকে ফ্রি দিলেও আপনারা সেটা পরবেন না, বিকজ ওটা ডিমান্ড নাই, ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ your taste and preference is actually impacting the quantity demand of any product, ঠিক আছে? ওকে, এইটা গেল। এরপরে আমরা এক্সপেকটেশন অফ কনজিউমার্সও পড়েছিলাম, which was what, আমি যদি এক্সপেক্ট করি যে কোনো প্রোডাক্টের দাম ফিউচারে বাড়তে পারে, তাহলে আমি কি করব, ফিউচারে দাম বাড়তে পারে, কি করব, আমি এখন স্টক করব, স্টক করে রাখবো। তারপর কি হবে, পরবর্তীতে বিক্রি, আমি কিন্তু বিক্রির কথা বলি নাই আমি কিন্তু বিক্রির কথা বলি না, এখন বলেন ডিমান্ডের কথা বলছি। যদি মনে করি সামনে দাম বাড়তে পারে, তাহলে এখন আমি কি করব, এখন আমি কিনে রাখবো, বিকজ সামনে প্রাইস বেড়ে যাবে। আপনি জানেন যে আগামী মাসে দাম বেড়ে যাবে এই একই জিনিসের, তাহলে আমি এখন এটা কিনে ফেলবো। আর যদি এরকম হয় যে মনে করি যে না সামনে দাম কমে যেতে পারে, তখন আমি কি করব, আমি ওয়েট করব, দাম যখন কমবে তখন কিনবো। তাহলে কি করতেছি, যখন আমার প্রাইস মনে করতেছি সামনে বেড়ে যেতে পারে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, যদি মনে করি প্রাইস সামনে কমতে পারে, তাহলে এখন এই মুহূর্তে ডিমান্ড কমে যাবে, ঠিক আছে?
ওকে, মার্কেট ডিমান্ডের ক্ষেত্রেও কিছু ফ্যাক্টরস আছে যেটা ওভারঅল আপনার ইন্ডিভিজুয়াল না, ওভারঅল মার্কেট ডিমান্ড যেটা সেটাকে এফেক্ট করে থাকে। কিছু কিছু ফ্যাক্টরস আছে, সেটা হচ্ছে নাম্বার 1 ইজ ইয়োর পপুলেশন। হাউ মেনি পপুলেশন যত একটা মার্কেটের বেশি থাকবে, ওই মার্কেটের ডিমান্ডের কি তত বেশি বাড়বে বা কমবে, ওভাবে করে ইম্প্যাক্ট ফেলবে। দেখেন, দ্য সাইজ অফ দ্য পপুলেশন অলসো ডিটারমাইন্স দ্য অ্যাগ্রিগেটেড ডিমান্ড অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, the growth of population is directly related to demand. ঠিক আছে, if the population of in an economy is more, there will be more demand for food, there will be more demand for grains. আপনার দেশের মানুষই বেশি, তাহলে আপনার দেশে ওভারঅল ফুডের ডিমান্ড, ধরেন ফুড নিয়ে কথা বলছে, তাহলে ওভারঅল ফুডের ডিমান্ড যে দেশের পপুলেশন কম তার থেকে একটু বেশি হবে না? ওকে, আপনার ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, আমরা আমাদের ইনকামের ডিস্ট্রিবিউশন কিভাবে করতেছি এইটাও আমার ডিমান্ডকে এফেক্ট করে থাকে। যেমন যেসব কান্ট্রি, ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোতে ডিমান্ডের ইনইকুয়ালিটি ইজ ভেরি হাই, রাইট? আমরা এর আগেও পড়েছিলাম, ধরেন টিউএস বলেন, এই ধরনের ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোতে যারা অনেক বড় লোক, যারা খুব মানে দের ইজ এ ভেরি বিগ ডিফারেন্স। হ্যাঁ, there is an inequality, আর সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে there is a মোটামুটি সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করা হয় ইনকামটা। সো যেসব সোশ্যালিস্ট কান্ট্রি থাকে ওই সব ধরনের কান্ট্রিতে দেখা যায় যে নেসেসিটি যেসব গুডসগুলো থাকে, বা ইভেন ডিস্ট্রিবিউশন যেসব কান্ট্রি থাকে, নেসেসিটি যেসব গুডস আমাদের থাকে, আমাদের বাঁচার জন্য যেগুলো নেসেসারি, ওই ধরনের গুডসের প্রতি ডিমান্ডটা একটু বেশি থাকে। আর ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোতে উল্টা হয়, দে ডিমান্ড মোর অফ লাক্সারি গুডস, আনইভেন ডিস্ট্রিবিউশন যেসব কান্ট্রিতে হয়ে থাকে। ক্রেডিট অ্যাভেলেবিলিটি কি পড়েছিলাম আমাদের? খুব ইজি একটা এক্সাম্পল দিয়েছিলাম, ছোট ছোট আপনারা এখন মোবাইল কিনতে পারেন বিকজ ইউ হ্যাভ দি ক্রেডিট অ্যাবিলিটি, কি ইনস্টলমেন্টের সুবিধা আছে। সো যখন ক্রেডিট অ্যাভেলেবিলিটি থাকে তখন আপনি কি বিভিন্ন ধরনের লাক্সারি প্রোডাক্টস যেগুলো আগে কিনতে পারতেন না, টেলিভিশন, দ্য নিউ ফোন, দ্য নিউ গ্যাজেটস কিনতেছেন না? তাহলে কি হচ্ছে, আপনার ডিমান্ডটা কি বেড়ে গেল না যখন ইউ হ্যাভ মোর ক্রেডিট অ্যাভেলেবিলিটি? ওকে, ট্যাক্সেশন এন্ড সাবসিডিজও আমরা পড়েছিলাম। ট্যাক্সেশন এন্ড সাবসিডিজ কি, ট্যাক্স করলে কি হয়, প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, সাবসিডি দিলে কি হয়, প্রোডাক্টের প্রাইস কমে যায়। তাহলে এখন একটু মিলান আপনারা সূত্র, ট্যাক্স যদি দেয়া হয় কোনো প্রোডাক্টে তাহলে কি হবে, ওটার প্রাইস বেড়ে যাচ্ছে, প্রাইস বেড়ে গেলে কি হবে, ডিমান্ড কমে যাবে। সাবসিডি দিলাম কোনো প্রোডাক্টে কি হবে, প্রাইস কমে যাবে, তাহলে ডিমান্ড বেড়ে যাবে। সো এরকম ট্যাক্স এন্ড সাবসিডি দিয়ে মানুষ, গভর্নমেন্ট অনেক সময় বিভিন্ন ধরনের পলিসি ক্রিয়েট করার চেষ্টা করে, মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডিমান্ড কন্ট্রোল করার চেষ্টা করে। মেবি দে ওয়ান্ট টু এনকারেজ পিপল টু বাই মোর অফ দ্য ডোমেস্টিক প্রোডাক্ট, দেশীয় পণ্য কিনে হন ধন্য, ঠিক আছে? সো তারা কি করবে, এক্সপোর্টেড আইটেমসের উপরে একটু ট্যাক্স বাড়ায় দিল, মেবি এক্সাইজ ডিউটি থেকে কাস্টম ডিউটি বাড়ায় দিল, এগুলো বাড়ায় দিয়ে ওটার প্রাইস বাড়ায় দিবে, এবং দেশীয় পণ্যের উপর হয়তো বা তারা সাবসিডি দিতে পারে, সো প্রাইস কমে যাবে। সো এইভাবে দে প্লে ইন দ্য মার্কেট, ঠিক আছে? ক্লাইমেটিক কন্ডিশনও অনেক সময় আমাদের ডিমান্ডকে এফেক্ট করে থাকে। ফর এক্সাম্পল, আমরা মনে হয় এর আগের ক্লাসেও বলেছিলাম যে ধরেন যেসব এরিয়াতে অনেক বেশি বৃষ্টি হয়, আমার ওয়েদারটাই এরকম, তো ওখানে আমব্রেলার ডিমান্ড বেশি থাকে। শীতের দেশে কি শীতের কাপড়ের ডিমান্ড বেশি থাকবে। সো ইয়োর ক্লাইমেটিক কন্ডিশন উইল ডিসাইড what will happen to the demand, ঠিক আছে? আচ্ছা, এগুলা পড়েছিলাম আমরা, টোটাল সব ফ্যাক্টরস কি কি এফেক্ট করে। নাও কাম টু দ্য কন্ডিশনস অফ ডিমান্ড। কন্ডিশনস অফ ডিমান্ডেই আমরা আলোচনা করব কখন আমার মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ হচ্ছে, কখন আমার শিফট হচ্ছে, ঠিক আছে? সো আমরা কি বলেছিলাম, প্রাইসের কারণে যখন হয় কোনো চেঞ্জেস তখন সেটা কি হয়, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ হয়। আর নন প্রাইস রিলেটেড ফ্যাক্টরস এর কারণে কি হচ্ছে, এই দেখেন, a change in all other non price factors affect the demand such as it will cause a shift in demand. Income change হইলো, there will be a shift in demand, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা উদাহরণ আমরা দিয়ে ক্লাসে প্র্যাকটিসও করেছিলাম।
ঠিক আছে, ইউ ক্যান সি ইট ইন দ্য, আপনাদের স্লাইডসে আছে, আমরা অলরেডি ওগুলো করেছি, সো আমি ওটাতে আর কন্টিনিউ না করি। লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। আমরা উই অলসো টকড অ্যাবাউট যে হাউ ডাজ সিগারেটের প্রাইস বাড়াই দিয়ে কিভাবে গভর্নমেন্ট চেষ্টা করেছে আপনাদের থামানোর। সো সিগারেটের ডিমান্ড কমানোর জন্য গভর্নমেন্ট দুইভাবে করতে পারে, আইদার বাই ইনক্রিজিং দ্য প্রাইস অর বাই ডিসকারেজিং ইউ, কোনো অন্যান্য নন প্রাইস রিলেটেড ফ্যাক্টরস কোনো কিছুর মাধ্যমে। Either they can do this movement along the curve or they can do something that will cause a shift in the curve. ঠিক আছে, যেমন প্রাইস যখন বাড়ায় দেয় তখন কি হয়, শিফট, এরকম মুভমেন্ট along the curve হচ্ছে। আগে 2 টাকায় আপনার পাওয়া যেত 20টা, এখন 4 টাকায় পাওয়া যাচ্ছে 12টা, মানে $4। সো তাহলে কি হইলো দেখেন, মুভমেন্ট along the curve হইলো, ডিমান্ডটা কি হইলো, কমে গেল, কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেল। আচ্ছা, ডিসকারেজ করার জন্য বিভিন্ন ধরনের পলিসি নিল, আপনাদের প্যাকেটের উপরে পিকচার দেওয়া শুরু করলো, আপনাদেরকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ইনফরমেশন দেওয়া শুরু করলো, মেনি অ্যাডভার্টাইজমেন্টস ওয়ার দেয়ার, মেনি ক্যাম্পেইনস ওয়ার দেয়ার, সো দ্যাট কজড হোয়াট, মেবি একটা পার্সেন্টেজ অফ পিপল বিকেম অ্যাওয়্যার and they change their habit and they stop smoking. So এই ধরনের চেঞ্জের কারণে কি হইলো, আগে ধরেন প্রাইস এখানে কোনো কিছু চেঞ্জ করে নাই, প্রাইস ইজ কনস্ট্যান্ট, 2 টাকাই আছে, বাট বিকজ অফ দ্যাট আগে যেখানে মানুষ 20টা খাইতো মান্থলি, সেখানে সে হয়তো বা 10টা খাচ্ছে। সো কি হইলো, the price being constant, the quantity demanded decreases. So because of this non price related কোনো factors এর কারণে যখন কোনো চেঞ্জ আসে ডিমান্ডে, that causes a shift in demand because আপনার price is constant, shift হচ্ছে, যখন প্রাইস চেঞ্জ হয় তখন মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এগুলা করার পরেও আপনারা স্মোকিং কমান না। So why does that happen? এইটাই আমরা লাস্ট ক্লাসে আর আগাতে পারি নাই, আফটার দ্যাট আই ওয়াজ আউট অফ বাংলাদেশ, সো এখন আমরা সেটা করব যে why is this happening এত কিছু করার পরও। সো দিস ইজ ওয়্যার, হ্যাঁ রাইট, বকাগুলো মিস করেছেন না ক্লাসে। আচ্ছা, সো দ্য এক্সেপশন অফ ল অফ ডিমান্ড, কখন কখন ল অফ ডিমান্ড কাজ করে না। ঠিক আছে, সো এখানে আসেন আমরা একটু দেখি, কয়েকটা 10টা জায়গার কথা বলেছে, উদাহরণ আমরা পড়ব যেখানে ল অফ ডিমান্ড কাজ করতেছে না। ঠিক আছে, আচ্ছা, সো ল অফ ডিমান্ড কাজ করতেছে না মানে কি বলেন তো, হোয়াট ডাজ ইট মিন, যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে না, বা প্রাইস কমলে ডিমান্ড বাড়বে না, এই জিনিসটা কাজ করছে না। কোন কোন ক্ষেত্রে, একটা হচ্ছে গিফেন গুডস, এটা একজন ব্যক্তি এটা বের করেছিল, তার নামের ইয়েতেই এই গুডস গুলার নাম দেয়া হয়েছে গিফেন গুডস। একটা হচ্ছে প্রেস্টিজিয়াস লাক্সারিয়াস গুড, ঠিক আছে, বা ভেবলেন গুডও বলা হয়। ডেমনস্ট্রেশন এফেক্ট, প্রাইস ইলিউশন, স্পেকুলেশন, habitual goods, ignorance, fashion related, necessities of life and weather. আচ্ছা, let's come to giffen goods first. সো গিফেন গুডস হচ্ছে এমন এক ধরনের গুডস যেখানে দেখা যায় কি প্রাইস বাড়লেও ডিমান্ড বেড়ে যাচ্ছে। আচ্ছা, সো ইন 18th সেঞ্চুরি, মানে ভিক্টোরিয়ান ব্রিটিশ এরাতে, গিফেন নামক একজন ব্যক্তি আছে, আমি এটা মুছে দেই, আচ্ছা এটা লাগবেও না আমার অবশ্য। এনিওয়ে, সো গিফেন নামক একজন ব্যক্তি আছে, সে কি করলো ওই সময় ব্রিটিশ এরাতে, ভিক্টোরিয়ান ব্রিটিশ এরাতে 18th সেঞ্চুরিতে, তো মার্কেটে গিয়ে দেখলো যে ওই সময় তো আমাদের তো এত অল্টারনেটিভ ছিল না, এত কিছু ছিল না, তো ওইখানে যখন পুয়ারার ক্লাস অফ পিপল ছিল, সো দ্য পুয়ারার ক্লাস অফ পিপল দে ইউজ টু ডু হোয়াট, দে ইউজ টু কনজিউম অনলি, ধরেন তাদের খাওয়ার জন্য ইউ হ্যাড মিট অ্যান্ড ব্রেড অ্যাভেলেবল মার্কেটে। সো মিটের দাম তো এমনিই বেশি ওই সময়, ব্রেডের প্রাইস যখন বেড়ে যায় তখন তারা কি করে, ব্রেড আরো এটার ডিমান্ড কমে না,
প্রাইস বেড়ে গেলে তো ডিমান্ড কমে যাওয়ার কথা, তাহলে কেন কমতেছে না? বিকজ দিস কাইন্ডস অফ পিপল দে ডোন্ট হ্যাভ দি চয়েস টু গো অ্যান্ড বাই দ্য অল্টারনেটিভ মিট, বিকজ মিট ইজ নট ইন দেয়ার, মানে তাদের বাজেটের ভিতরেই নাই। সো নো ম্যাটার হোয়াট, আপনি যদি প্রাইস বাড়ায়ও দেন, একটা লিমিট পর্যন্ত এই ব্রেডের প্রাইস বাড়তেই থাকবে, ঠিক আছে? সরি, ব্রেডের ডিমান্ড বাড়তেই থাকবে। দেখেন এখানে বলছে কি, the poor people had very limited choice of food, তাদের চয়েস অফ ফুডও খুবই লিমিটেড ছিল, ঠিক আছে? আচ্ছা, সো এবং এরা হচ্ছে একদম সোসাইটির বটম লেভেলের মানুষজন। তখন দেখা যায় কি, তাদের জন্য যে সুইচ করবে অন্য কোনো অল্টারনেটিভে, যে এটার প্রাইস বেড়ে গেছে, এটা একটা অল্টারনেটিভ, সেইটারও তাদের কাছে কোনো অপশন ছিল না। সো মিট ওয়াজ এমনি এক্সপেন্সিভ, যেটা বললাম। সো পিপল ended up purchasing more bread, doesn't matter whether the price was increasing or not. ইনক্রিজ হইলেও তাকে কিনতেই হচ্ছে, কারণ মার্কেটে দাম বাড়তেছে মানে কি, সবকিছুর দাম বেড়ে গেছে, মিটের দামও ধরেন বেড়ে গেছে, ব্রেডের দামও বেড়ে গেছে, এভরিথিং ইজ এক্সপেন্সিভ। সো ডাজন্ট ম্যাটার বিকজ দে ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ। সো তার যতক্ষণ পর্যন্ত একটা বাজেট আছে, সেই বাজেট পর্যন্ত এই ডিমান্ড তার কি হচ্ছে, বাড়তেছে। ইটস নট ওয়ার্কিং অ্যাজ ডাউনওয়ার্ড স্লোপ, সে উল্টাটা হচ্ছে, তখন তার ডিমান্ড বেড়েই যাচ্ছে, ওইটার ওই ব্রেডের ডিমান্ড বেড়েই যাচ্ছে, ডাজন্ট ম্যাটার প্রাইস ইনক্রিজ হোক আর না হোক। বাট হ্যাঁ, একটা পয়েন্ট পর্যন্ত, বিকজ একটা পয়েন্টের পর ওর আর ওই এবিলিটি নাই, ওর অত ইনকামই নাই যে সে আর ব্রেড কিনতে পারবে। একটা পর্যায় পর্যন্ত হয় যে কি হয়, নর্মাল যেটা ডাউনওয়ার্ড স্লোপ হওয়ার কথা ডিমান্ডের, সেটা না হয়ে কি হয়, আপওয়ার্ড স্লোপে চলে যায় টু ওয়ান পয়েন্ট, যার পরে ডিমান্ড আস্তে আস্তে অটোমেটিক্যালি ফল করবে, বিকজ হি ডাজন্ট হ্যাভ দি এবিলিটি টু বাই, তার কাছে টাকাই নাই, আর চুরি করা ছাড়া তার আর কোনো উপায় নাই তখন, ঠিক আছে? সো দিস ইজ কল্ড দি গিফেন গুডস। এবং এইটা, এই গিফেন নামক একজন ব্যক্তি, স্যার রবার্ট গিফেন, ইট ওয়াজ কল্ড স্যার রবার্ট গিফেন, সে এইটা মার্কেটে গিয়ে অবজার্ভ করেছিল যে এরকম হচ্ছে ইন দ্য poorer class of society in that Victorian era, 18th century-তে ইংল্যান্ডে। সো ওনার নামের কারণে এই গুডস গুলাকে বলা হয় গিফেন গুডস, যেখানে কিনা আপনার ল অফ ডিমান্ড কাজ করতেছে না। আচ্ছা, এরপরে আসেন ভেবলেন গুডস অর দ্য প্রেস্টিজিয়াস অর লাক্সারিয়াস গুড। লাক্সারিয়াস গুডের ক্ষেত্রেও পুরাই উল্টা। যেমন কিছু কিছু গুডস আছে যেটা দিয়ে আমাদের স্টেটাস সিম্বল আমরা বুঝাই, দিস ইজ মাই স্টেটাস। ইফ আই বাই আ গুড লাক্সারিয়াস কার, আমার একটা BMW বা আমার একটা মার্সিডিজ আছে, অর আই হ্যাভ এ বুগাটি কার, হ্যাঁ, আমার কাছে অনেক দামি দামি জিনিস আছে, বিশাল বড় প্রাসাদের মতো বাড়ি আছে, দিজ আর অল স্টেটাস সিম্বল। আপনি যাচ্ছেন, আপনার হাতে একটা দামি কিছু থাকলে, হ্যাঁ, it gives a it shows a status of yours. So it doesn't matter আমার এটার এই গুডস এর প্রাইস বেড়ে যাক আর না যাক, যত দাম বাড়বে এটার ডিমান্ড তত বাড়বে, বিকজ ইট বিকামস আ ম্যাটার অফ ইয়োর স্টেটাস, আমাকে এখন দেখাইতে হবে স্টেটাস। সো ইট ডাজন্ট ম্যাটার। লাক্সারিয়াস গুড, অনেক দামি দামি পেন্টিংস, অ্যান্টিক পেন্টিংস, ডায়মন্ড জুয়েলারি, ঠিক আছে, এগুলো পরে পরে ঘুরে বেড়াবেন, shows a status. Your car, হ্যাঁ। So this is something where the law of demand doesn't work. Next, demonstration effect. এটা সবার জানার কথা, আজকালকার আপনাদের ইন সোশ্যাল মিডিয়ার যুগে, লাইক ইনফ্লুয়েন্সারসরা কি করতেছে, আমাকেও এটা করতে হবে, ঠিক আছে? নায়িকারা কি করছে, হলিউড বলিউডের নায়ক নায়িকারা কি করছে, রাইট? or your favorite টিকটকার কি করতেছে, রাইট? কিভাবে চুলটা আঁচড়াইলো, কি স্টাইল করলো, কালার কি করলো হেয়ারের, হ্যাঁ, নীল করলো না সবুজ করলো, রাইট? হু ইজ দ্য ফেমাস টিকটকার ইন বাংলাদেশ? I don't know, I don't have TikTok. অপু ভাই। হু? অপু ভাই কি করে? what does he do? মানে ওর কন্টেন্টটা কি? হ্যাঁ,
Oh, he's a TikToker. We have a TikToker in the class. Okay, no fighting, no fighting. Okay. So we have a TikToker. You have followers, right? How many followers do you have? How many? It's okay. You can have followers. That's good, nah. So how many followers do you have? Any TikTok account? Okay. That's a misinformation হয়ে গেল. You guys don't do TikTok? Please don't say you don't do TikTok. আপনাদের ফোন যদি এখন চেক করা হয় সবার ফোনে টিকটক অ্যাপ পাওয়া যাবে। হ্যাঁ টিকটক অ্যাপ আসলে ওকে এত অ্যানিমিটি হ্যাঁ সরি হেট করেন ওকে আচ্ছা সো ডেমনস্ট্রেশন এফেক্ট ঠিক আছে তাহলে আমরা একটু আসি টপিকে হোয়াট ইজ ডেমনস্ট্রেশন এফেক্ট টেলিং ইউ ডেমনস্ট্রেশন এফেক্ট বলতেছে আমরা অনেক সময় দেখি কি সোসাইটিতে অনেকে এসে বলবে যে আই হ্যাভ টু ডু থিংস হোয়াট দ্য রিচার ক্লাস ইজ ডুইং রাইট যেমন আমরা দেখি যে আমাদের অনেক বন্ধু আছে বলবে আমার কোনো পয়সা নাই পকেটে কিন্তু তারপরেও দেখবেন ওর কিন্তু ঠিকই ভালো ভালো জায়গায় যাচ্ছে খাচ্ছে হ্যাঁ ইনফ্লুয়েন্সাররা কোথায় যে খাচ্ছিল সেখানে যে ওর ফুড ট্রাই করতে হবে ওর ফেভারিট ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই এসে কিছু একটা বলে গেছে he has to go there right or you are seeing people imitating স্টারসরা কি কাপড় পরলো কি আনারকলি আসলো বাজারে ঈদের সময় আসে না রাইট ঝাঁকা নাকা আর সামথিং কি 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 সব আসে হ্যাঁ সো হোয়াট ওয়াজ মাসাক্কালি রাইট মাসাক্কালি এন্ড এইবার ফেস্টিভ্যালে কোন নায়িকা কি পরলো কোন নায়ক কি পরতেছে হ্যাঁ রণবীর কাপুরকে কেউ ফলো করে আর রণবীর সিংকে কেউ ফলো করে ঠিক আছে So that is demonstration effect যেখানে আপনার পকেটে পয়সা নাই but you're still imitating the richer class of people or your favorite influencer doesn't matter you have the money or ability or not demand is not law of demand is not working আচ্ছা price illusion what is price illusion price illusion হচ্ছে আমাদের নরমাল মানুষের একটা ধারণা আছে কোনো কিছুর দাম বেশি মানে সেই জিনিসটা ভালো okay so that is called the price illusion for example এখানে একটা উদাহরণ দিয়েছি আমরা almonds and peanuts কাঠবাদাম এবং পিনাট যেগুলো নরমাল বাদাম হ্যাঁ so both have more or less almost similar nutritional value দুইজনেরই ঠিক আছে but almonds এর দাম বেশি almonds যেটা কাঠবাদাম যেটাকে আমরা বলি ওটার দাম আবার নরমাল পিনাটের থেকে বেশি So আমরা যদিও এটা নিউট্রিশনাল ভ্যালু ইজ মোর অর লেস সেম আমরা কি করি যে almondsটা কিনি বিকজ উই থিংক প্রাইস ভালো তার মানে এটা কোয়ালিটি ভালো ওকে সো প্রাইস বেশি তারপরেও আমরা যে almonds কিনতেছি the law of demand is not working ওকে এরপরে আসেন I have time right half an hour okay speculation মানে তো জানেন right speculate করা to speculate something can anyone tell me what does speculation means if you don't understand please find out the bangla in google আমার bangla is not that good so speculation is equal to manipulation no manipulation is completely different manipulation and speculation is not same ম্যানিপুলেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আপনি ম্যানিপুলেট করতেছেন ধরেন আপনার ফ্রেন্ডকে উল্টাপাল্টা কোনো কিছু বলায় বুঝায় আপনি নিজের একটা সুবিধা অর্জন করলেন দ্যাট ইজ ম্যানিপুলেটিং আ পারসন আপনার নিজের স্বার্থের জন্য আপনি অন্যজনের কিছু একটা ক্ষতি করে কোনো কিছু উল্টাপাল্টা বুঝায় করছেন ইউ আর ম্যানিপুলেটিং দ্যাট পারসন স্পেকুলেশন আপনি যেটা স্পেকুলেট করছেন চিন্তা করতেছেন এরকম হতে পারে ঠিক আছে হ্যাঁ কাইন্ড অফ ফোরকাস্টিং অর ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রেট করা আচ্ছা সো একটা ইন দ্য 90s এর সময়ে এরকম বাজারে একটা রিয়েল স্টেট আমরা যে দেখি ওইখানে ওই বাজারে রিয়েল স্টেটের বাজারে একটা বিশাল একটা বুম আসে ঠিক আছে yeah it is still rising so a boom হচ্ছে কি situation where the prices of your assets
অ্যাসেটের প্রাইস হচ্ছে অনেক বেড়ে যায় যখন ওই সিচুয়েশনটাকে আমরা বলি বুম ইন মার্কেট, ঠিক আছে? সো 90s এ এরকম একটা রিয়েল এস্টেটের বাজারে একটা বুম আসছিল। সো ইফ দেয়ার ইজ এনিথিং ফানি গোয়িং অন, প্লিজ শেয়ার উইথ দ্য ক্লাস। হোয়াট ইজ সো ফানি? Anything, please let us know. We want to laugh too. Funny? Anything funny? No? Then why are you laughing? I can hear it from here. What's so funny? Anyone share with us? Funny ki? What is so funny here? আমি বারবার করে বলতেছি, if you guys are not paying attention to this class, you guys are gonna be in a real trouble because it's not that easy. আপনারা মনে করতেছেন মন চা যাইলাম সাহিত্যর মতো করে মাইক্রো ইকোনমিক্স আমি লিখে দিলাম একটা কথা, it won't give you any marks. You have to give the exact answers. You have to give the exact words. ঠিক আছে? ওই ওয়ার্ডস গুলোকে আপনাকে প্রপারলি ইউজ করতে হবে, আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট দ্য মার্কস। ঠিক আছে? সো প্লিজ বি অ্যাটেন্টিভ ইন ক্লাস। যেটা বুঝাচ্ছি আপনাদের রিয়েল লাইফে চারপাশে আপনারা যেটা দেখেন সেটার সাথেই মিল আছে, ওগুলাই বুঝাচ্ছি। বাট আপনাদের কাজ হচ্ছে এই স্লাইডটা বাসায় গিয়ে পড়া এবং কিভাবে ল্যাঙ্গুয়েজটা লেখা হচ্ছে ইকোনমিক্সে আপনাদের স্লাইডে এই ল্যাঙ্গুয়েজটা বোঝা যে দিস ইজ হাউ আই হ্যাভ টু রাইট ইন মাই এক্সাম পেপার্স, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট আই হ্যাভ টু ফলো, ইট ইজ নট লিটারেচার। ঠিক আছে? দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স ইন ইকোনমিক্স। কোয়ান্টিটি ডিমান্ডকে যদি আপনি অন্য কিছু লিখেন তাহলে ইট ওয়ন্ট মেক এনি সেন্স। ঠিক আছে? আপনি যদি না বলেন আদার থিংস বিং ইকুয়াল অ্যাট এ গিভেন প্রাইস, দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু রাইট দ্যাট, বিকজ ঠিক আছে ইট হ্যাজ টু মেক সেন্স ইন ইকোনমিক্স। Which chapter? It is chapter 5 in my slide, but আমার সাথে আপনাদের বইয়ের অনেক মিলবে না because I take things from different books. ঠিক আছে? সো আপনাদের বিভিন্ন বইয়ের চ্যাপ্টার বিভিন্ন হবে, দ্য টপিক আপনারা পাবেন। টপিক ইজ ডিমান্ড। হ্যাঁ, এখানে আমি দুইটা চ্যাপ্টার ডিমান্ড। হ্যাঁ, তো পড়েন। একটা গভর্নমেন্ট পলিসি এন্ড ডিমান্ড আর একটা শুধু মার্কেট ফোর্সেস অফ সাপ্লাই এন্ড ডিমান্ড। আপনি মার্কেটেরটা পড়বেন আগে। ঠিক আছে? Which book is that? Which one? Principal Gregory Mankiw. Okay. So just first এটা পড়েন আগে, মার্কেট এন্ড সাপ্লাইয়ের একটা যেটা। ঠিক আছে? আরো বই আমি আপনাদের পিডিএফ করে দিয়েছি, ম্যানকিউ এর পিডিএফ দিয়েছি, আরো বই দিয়েছি আপনাদের পোর্টালে, ইউ ক্যান সি দোজ বুকস টু। ঠিক আছে? ম্যানকিউ যদি কঠিন লাগে আরেকটা বই আমি দিয়েছি, ওইটাতে অনেক ইজি ভাবে এক্সপ্লেইন করা আছে, অনেক সহজ ভাবে, ওটাও আপনারা দেখতে পারেন। ওকে? আচ্ছা, সো আমরা যেটা পড়ছিলাম যে there was a boom in the real estate market. আচ্ছা, তাতে করে কি হয়েছে, মার্কেট আমরা কি জানি প্রাইস বেড়ে গেলে তাহলে কি হওয়া উচিত ছিল, রিয়েল এস্টেটের ডিমান্ড কমে যাওয়ার কথা না? বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন। ঠিক আছে? আমাদের এখনো যদি আমরা দেখি আমাদের কি রিয়েল এস্টেটের প্রাইস কিন্তু বাড়তেইছে, বাট তারপর আমরা কি করি, আমাদের ওটা ডিমান্ড কি কমছে না, আমরা কিনে রেখে দিচ্ছি ইনশাআল্লাহ ফিউচারে আরো যখন বাড়বে তখন আমি আবার সেল করব, রাইট? জমি বাড়ি এগুলো আমরা কিনতেছি। সো এই সব জায়গায় আমাদের কি হচ্ছে, ল অফ ডিমান্ড ইজ নট ওয়ার্কিং। ওয়ার্ল্ড if you see it in especially in real estate. ঠিক আছে? ইনফ্লেশন রেট অলসো, ইনফ্লেশন রেট, এখন ইনফ্লেশনের কথা বলতে আসলে এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার অ্যান্ড টপিক, যেটা আমরা মানি অ্যান্ড ব্যাংকিং এ গিয়ে দেখব। when we are going to study about money and everything we will understand how inflation is working. ঠিক আছে? কেমনে করে ইনফ্লেশন আসতেছে, কেন ইনফ্লেশন আসলে তখন কি বোঝায়, what does inflation means in the economy. ঠিক আছে? এবং কি কি হবে তখন মার্কেটে, সো উই উইল ডিসকাস ইন দ্যাট চ্যাপ্টার। ঠিক আছে? ওকে। আচ্ছা, হ্যাবিচুয়াল গুডস, দিস ইজ ওয়্যার ইয়োর স্মোকিং হ্যাবিটস কাম। ঠিক আছে?
সো আপনাদের অনেকেই আছে there are people who are habituated to different kinds of things, কেউ smoking, কেউ alcohol, or কেউ could be normal goods too. And you're habituated to something. It could be chocolates. You're addicted to it. So your addiction, when you're addicted to something, then the law of demand is not working. Price বাড়লেও সে কিনবেই, রাস্তার মধ্যে ওই নেশাখোরকে আপনি যখন পাবেন দাম যতই বাড়ুক সে কিনবেই, because he is addicted. So the law of demand is not working with him or anyone who is addicted to something, because it is something you're very habituated to, or maybe there is some kind of attachment to it. ঠিক আছে, যখনই শুধু অ্যাডিকশনও না, এনি কাইন্ড অফ ইমোশনাল অ্যাটাচমেন্টও থাকতে পারে কোনো প্রোডাক্টের প্রতি আপনার, রাইট? ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণেও, হ্যাঁ, যে কসকো সাবান, হি ইজ অ্যাডিক্টেড টু কসকো, সরি হ্যাবিচুয়েটেড টু কসকো সাবান, ঠিক আছে, হি হ্যাজ সাম কাইন্ড অফ, মেবি ইট রিমাইন্ডস হিম অফ হিজ লাভড ওয়ান্স, কেউ, হ্যাঁ, সো এই কারণে সে এই সাবানই ইউজ করে। অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনারা দেখেন না, ওই যে পেয়ার সোপ or any soap দেখায় যে ওর মা ইউজ করছিল এটা, that's why that the daughter is also using it. So there is an emotional attachment to some products maybe. আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টের থ্রুতেও অনেক সময় ওই প্রোডাক্টের দাম যতই বেড়ে যাক you're buying it. So that at that point ওইটার প্রতি আপনার law of demand is not working. So mostly this is seen in case of habitual goods এর ক্ষেত্রে, যার কারণে সরকার অনেক কিছু করার পরেও আপনারা কি করছেন, বাজে বাজে হ্যাবিট গুলাকে ছাড়ছেন না। ওকে, আরো কিছু কিছু পয়েন্ট ছিল লাস্টের দিকে, যেগুলো হচ্ছে the ignorance, fashion related goods, necessities of life, and change in the weather. Ignorance is basically, I think point শুনেই বুঝতে পারতেছেন, I don't know actually মার্কেটের প্রাইস এটার কি, কমোডিটিটার। So your ignorance is causing you to buy something with a higher price, even though the prevailing price of the commodity maybe is not what you thought. ঠিক আছে, so কি বলতেছে, consumer may buy more of a commodity at a higher price when they are ignorant of the prevailing price of the commodity. Okay, fashion related goods, I think I already talked about fashion before, যে আমার ফ্যাশন যেরকম চেঞ্জ হয়, ফ্যাশনের সাথে প্রোডাক্টের ডিমান্ডও ইনক্রিজ বা ডিক্রিজ করে। এখন আমি আপনাকে একটা গ্যাভার্ডিং প্যান্ট বেল বটম 60s এর সময়ে এখানে কোমরের কাছে নিয়ে পরে ওই ধরনের প্যান্টগুলো আপনাদেরকে দিলাম, আপনাদেরকে ফ্রিতে দিলেও আপনারা সেটা পরবেন না, ওটার ডিমান্ড থাকবে না, আমি বিলায় দিলেও নিবেন না। ওকে, আচ্ছা, নেসেসিটি লাইফ, নেসেসিটিজ অফ লাইফ, কিছু কিছু প্রোডাক্ট আছে which are necessary for you to survive. এখন যদি সবকিছুর দাম ধরেন বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, আপনার খাওয়ার জন্য আলু, চাল, ডাল, পেঁয়াজ, মরিচ যা বলেন সবকিছুর দাম বেড়ে গেছে, তার মানে কি আপনি চাল কেনা বন্ধ করে দিবেন? সো নেসেসিটি গুডস, লবণ কেনা বন্ধ করে দিবেন? লবণের দাম আকাশচুম্বী হয়ে গেলেও you have to buy it, doesn't matter. Necessity যে প্রোডাক্ট গুলো আছে এগুলার ক্ষেত্রে অনেক সময় কি হয়, law of demand doesn't work. আচ্ছা, সো চেঞ্জ ইন ওয়েদার, এটাও আমরা আগে একটু আলোচনা করেছি যে আপনার ওয়েদার যে চেঞ্জেস আসে, উইথ দ্য চেঞ্জ ইন দ্য ওয়েদার your demand of a product কি হবে, চেঞ্জ হবে। যেমন আপনার এখন যদি উলেন কাপড়ের উপর, শীতের কাপড়ের উপর প্রাইস যদি কমে যায়, এটা ডিমান্ড কি বেড়ে যাবে সামারে? না, বাড়বে না। সামারে আপনি উলেনের শীতের কাপড় যত ইয়ে করেন ওটার ডিমান্ড বাড়বে না। সো your weather or climatic situation decides what will be the demand, and this is something where the law of demand doesn't work. Okay, this is done আজকে ডিমান্ড, সবাই বুঝছেন? So can I ask you questions? হ্যাঁ, ওকে, এক্সাম নিব, কুইজ এক্সাম, হ্যাঁ, আচ্ছা লেটস ডু, আমরা একটা ইয়ে করি, আমরা একটা প্র্যাকটিস করি, আমি আপনাদেরকে একটা
demand curve আঁকতে দেই, maybe practice that. Let's practice that in class. ঠিক আছে, something easy, let's do something easy. সবাই একটু খাতা কলম বের করেন. People who didn't do the class before demanded, please try to do it. How to draw a demand curve. কেউ ডাকছে? আচ্ছা, আপনারা স্লাইডস দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই. You have the slides available in your mobile. You can see those. So solve these two questions ক্লাসে প্র্যাকটিসের জন্য. নাম্বার 1 হচ্ছে আমি একটা স্কেডিউল দিছি which is very easy, একটা ডিমান্ড কার্ভ আঁকবেন. And number 2 is a question, how does a contraction in demand differ from extension in demand? Explain with diagram. So let's see how do you write in economics. আপনারা স্লাইড দেখতে পারবেন, কোনো সমস্যা নাই. How does a contraction in demand differ from extension in demand? Explain with diagram. Differ from extension in demand. Contraction and extension পড়েছিলাম না আমরা, ওটা.
See, contraction and extension. You have 10 minutes. After 10 minutes, time's up. ঠিক আছে?
ডান। দেখি কি লিখেছেন আপনারা। How does it differ? এটা কি দুইটা ডিফারেন্সটা লিখবো? বেসিক্যালি এখানে যা লেখা আছে এটার কাছাকাছি, আপনাদেরকে স্লাইডে যেটা দিয়েছি এটার কাছাকাছি। হাউ ডাজ ইট ডিফার, ডেফিনেশনে এর ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রাকশন ইজ, ইট ডিফার্স বিকজ কন্ট্রাকশন ইজ when the quantity demanded is decreasing because of the increase in price, and extension is when the quantity demanded is increasing due to the decrease in price, which is shown in the diagram below. দিয়ে এরকম করে ডায়াগ্রাম আঁকবেন এবং ডায়াগ্রামের নিচে এই কথাগুলো আপনাকে লিখতে হবে, যে ডায়াগ্রামটাকে আপনার এক্সপ্লেইন করতে হবে, নিচে কথাগুলো লিখে এক্সপ্লেইন করতে হবে আপনার ডায়াগ্রামটাকে, ঠিক আছে? যে ফল ইন প্রাইস ফ্রম P2 causes a demand to extend, কি হয়েছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। সো অ্যান্সারটাকে একটু ক্লেভার, জাস্ট সেম জিনিস বাট ইউ আর জাস্ট rephrasing it. Rephrase করতেছেন কিভাবে? It differs in a way where quantity demanded is extension when the quantity demand is increasing due to the fall in price, and a contraction is when the quantity demanded is decreasing due to the rise in price. Second question কি আমরা পয়েন্টগুলো মেনশন করতে হবে? কোন পয়েন্টগুলো? Or if I write like this, if I write that when the price decreases, quantity demand increases. So this is the extension in demand. When the price increases, quantity demand decreases. So therefore there is a contraction in demand. ঠিক আছে, but where is the graph? No. Where is the graph for this? That is the graph. Explain in diagram বলেছে. So you have to draw the diagram and then you have to write those words. পাশে যে লেখা আছে না কি হয়েছে, you have to explain your diagram also. দেখি বাট এটার সাথে এটার কোনো রিলেশন নাই, ঠিক আছে? This is not related to this. These are two different questions. যদি সেম হইতো তাহলে আলাদা। So it is not, এটার সাথে রিলেটেড না। Your question, answer to that question is will come from there. ঠিক আছে, এই স্লাইড থেকে আসবে অ্যান্সার। খালি একটা কার্ভ করেছেন শুধু। What happened to the question number 2? Diagram এঁকেছেন, but where is the explanation, where is the definition, how does it differ? এক্সপ্লেনেশন আপনার এখানে যেই সংজ্ঞাটা দেয়া আছে না, সংজ্ঞা থেকেই আপনার এক্সপ্লেনেশন চলে আসছে। হোয়াট ইজ দ্য ডিফার, হাউ আর দে ডিফারিং ফ্রম ইচ আদার, এক্সটেনশন হচ্ছে এইটা এবং কন্ট্রাকশন হচ্ছে এইটা লিখলেন। এরপরে ইউ ড্র দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামের পরে যে পাশে দেখেন কিছু কথা লেখা আছে আপনাদের স্লাইডে, হ্যাঁ, ওইটাও আপনাকে লিখতে হবে টু এক্সপ্লেইন দিস ডায়াগ্রাম। ওকে, সবাই বুঝছেন এবার কিভাবে লিখতে হবে? You understand? You wrote? Okay. দেখি যখন এটা 8 ছিল তখন, যখন এটা 2 ছিল তখন এটা 8 হয়েছে, যখন 6 হয়েছে এটা 2% কমে গেছে। এটা কি question 1? Question 1 তো easy, you just have to draw the diagram, nothing else. সেকেন্ডটার সাথে এটার কোনো কোয়েশ্চেনের কোনো রিলেশনশিপ নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা কনফিউজ করছেন যে সেকেন্ড কোয়েশ্চেন ইজ কমপ্লিটলি আলাদা, ইট ইজ নট রিলেটেড উইথ দ্য ফার্স্ট ওয়ান, ঠিক আছে?
আপনি কি এটার সাথে মিলাই করেছেন? আচ্ছা কি করেছেন? when the price is 2 the quantity demanded is 8, when the price increases to at 4 the quantity demanded contracts to 8 to 6. your idea is right যে যখন আপনার প্রাইসটা কি হচ্ছে, যখন বেড়ে যাচ্ছে তখন ডিমান্ড কন্ট্রাক্ট হয়ে সেটা কমে আসবে, 6 চলে আসছে, 8 থেকে 6 চলে আসছে। your idea is right, বাট এটার সাথে আসলে এটা কোনো রিলেশনশিপ নাই কোয়েশ্চেনের। যদি থাকতো তাহলে আমি এটার সাথেই দিয়ে দিতাম, এ বি সি ডি করে দিয়ে দিতাম, ঠিক আছে? তো যদি একটা কোয়েশ্চেনের সাথে আরেকটা কোয়েশ্চেনের কোনো রিলেশনশিপ থাকে তখন আমি ওই কোয়েশ্চেনের মধ্যে এ বি সি ডি করে দিব, আলাদা আলাদা করে কোয়েশ্চেন দিব না। যখন আমি আলাদা আলাদা করে কোয়েশ্চেন দিব তখন বুঝতে হবে এটার সাথে আরেকটার কোনো মিল নাই। বা এরকম যদি হয়, আপনাদেরকে এর আগে আমি একবার কুইজে দিয়েছিলাম যে একটা ডায়াগ্রাম দিয়েছিলাম, ওই ডায়াগ্রামকে ফলো করে 3-4টা কোয়েশ্চেন দিয়েছিলাম। সো তখন আমি ডায়াগ্রামের প্রথমেই আমি বলে নিব যে দিস ডায়াগ্রাম, এটাকে ফলো করে সামনে যেই 5টা কোয়েশ্চেন আছে ওইটার অ্যান্সার করো। সো কোয়েশ্চেনগুলোকে আপনাদের ভালো মতো পড়তে হবে, ওকে? আর সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার এখানে যেটা আসবে, দিস উইল কাম ফ্রম দিস স্লাইড। এই স্লাইডটা যদি আপনারা পড়েন এইখান থেকেই পাবেন। এখানে হাউ ডাজ ইট ডিফার, ডিফারেন্সটা আপনি এদের ডেফিনেশন থেকেই পাচ্ছেন, হোয়াট ইজ extension and what is contraction. This is how they're differing from each other. Then explain with a diagram is there, স্লাইডেই দেয়া আছে। দেন স্লাইডের পাশে যে কথাগুলো আছে এই কথাগুলো আপনাকে লিখতে হবে ডায়াগ্রামের নিচে, টু এক্সপ্লেইন ইয়োর ডায়াগ্রাম অলসো। সো ইন ইকোনমিক্স question তো করলেন, but whenever you're drawing a diagram you have to give an explanation of your diagram. ক্লিয়ার? এবার কিছুটা আমরা আরো প্র্যাকটিস করব। আই হোপ দ্যাট উইথ প্র্যাকটিস, ক্লাসে আমরা প্র্যাকটিস যত করব everything will become more clear. Okay? All right. Thank you so much. আজকে এখানেই শেষ করছি, আমার আরেকটা ক্লাস আছে।